আজকের এপিসোডটা একটা গল্প দিয়ে শুরু করি। এক বাগানে পাখিদের সমাবেশ হচ্ছে। তো পাখিদের এই সম্মেলনে সভাপতিত্ব করছে ময়ূর। ওই সভায় দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা, টিয়া যত ধরনের পাখি আছে সমস্ত পাখিগুলো এসেছে। ইন দ্য মিন টাইম উইদাউট ইনভাইটে সেখানে পেঁচা, হুতম পেঁচা এসে উপস্থিত হয়েছে। তো হুতম পেঁচাকে দেখে ময়ূরের হয়ে গেছে রাগ, যে এরকম সমস্ত সুন্দর সুন্দর পাখিদের ভিতরে এরকম একটা মুখ চ্যাপটা হুতম পেঁচা এসে এই সবার সৌন্দর্যটাকে হানি করছে। ময়ূর তখন তার সভাসদদের উদ্দেশ্য করে বললেন, এই আসরে সবচেয়ে অসুন্দর যে পাখিটা তাকে এখান থেকে বের করে দাও। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে হুতম পেঁচা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, মহারানী আপনি হুকুম করুন কাকে আমাকে বের করে দিতে হবে, হুকুম করুন, খালি তার নাম বলে দেন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা এরকম অসুন্দর, যাদের পিছনে অসংখ্য ছিদ্র রয়েছে, তারা নিজের ছিদ্রকে হাত দিয়ে না দেখে, অর্থাৎ তারা নিজেরা খইচালা, এই খইচালার মতো পিছনে অসংখ্য ছিদ্র নিয়ে অপরের পিছনে তাদেরকে ঝাঁঝর হিসেবে নিন্দা বা ইত্যাদি গালমন্দ করতে শুরু করেছে। অর্থাৎ গ্রাম ভাষায় যেটাকে বলে যে খইচালা হয়ে ঝাঁঝরের নিন্দা করে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে নানাভাবে ফ্রেমিং করার জন্য এই যাদের পিছনে পশ্চাৎ দেশে অসংখ্য ছিদ্র রয়েছে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে লেগেছে। এরই ধারাবাহিকতায় কোনো একটা ছেলে, আলী হোসেন নাম, সে আসলে শিবির করে নাকি ছাত্র দল করে, সেই ছেলে নিজে স্বীকার করেছে যে আমি কোনো দল করি না, আমি ছাত্র শিবিরও করি না, ছাত্র দলও করি না। তারপরেও কি নাম যেন, ফাহমিদা, এই মেয়েটা যখন ফরাদের বিরুদ্ধে রিট করলো তখন এই ছেলেটা এই ফাহমিদাকে একটা কটু কথা বলে সে একটা পোস্ট করে। বাস, আর যাবে কোথায়? ছাত্রদল সমস্ত বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে তারা কর্মসূচি ঘোষণা করে বসে থাকলো। ছাত্র শিবির নারী হেনস্থাকারী, ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি। এবারে আসলে হাস্যকর বিষয়, এগুলো দেখলে এত কাঁচা, এত অমেধাবী এরা। আসলে যে ছাত্র দলের যে সভাপতি, সে তো মানে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স অন্তত 45 বছর। তো সেই লোক যদি ছাত্র দলের সভাপতি হয় তাহলে সে তো, তার তো টাকা কামানোর ধান্দা, তার তো এখন ওই রাজনীতি করার যে বুদ্ধি চর্চা করার যে মেধা, এই মেধাটুকু তার আর নাই। একটা বয়স পরে এগুলো কমে যায়। তো তার অবস্থা এরকম হয়েছে। সে কি করলো, তার এই জনসভায় 3টা মেয়েকে সে নিয়ে আসছে। 3টা মেয়ের প্রথম মেয়েটার কথা আমি বলি। প্রথম মেয়েটা হচ্ছে মানসুরা আলম। এই মানসুরা আলম, আপনারা তার পরিচয় জানেন কিনা, সে 2011-12 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ভর্তি হয়ে প্রথম বর্ষে সে 4 বছর ধরে প্রথম বর্ষ পাশ করতে পারে নাই। পরবর্তী দ্বিতীয় বর্ষে যেও সে ফেল করে, তৃতীয় বর্ষে যে ওরকম আবার 2-3 বছর। এই অবস্থায় সে যখন তার আর কোনো মতো অবস্থায় পড়ালেখা চালানো সম্ভব হয়নি, তখন সে সাংবাদিকতায় প্রবেশ করে এবং সেই সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আমি এই যে ছবিটা দিয়ে দিচ্ছি, দেখুন কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছিল। এই মেয়ে পুরা সময়টা ছাত্রলীগের পক্ষে থেকেছে, ছাত্রলীগের কাছে থেকেছে, ছাত্রলীগের নেতাদের সাথে সে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। 5 আগস্টের পরে হঠাৎ করে এই মেয়ে ছাত্রদল হয়ে গেছে। ছাত্রদল হয়েছে তো হয়েছে, সে বিভিন্ন বিষয়ে ছাত্র শিবিরের যে নারীদেরকে, ছাত্রী সংস্থার মেয়েদেরকে সে সেবা দাসী হিসেবে প্রচার করে বেড়াচ্ছে। অথচ সেই মেয়ে এরকম নিজে এরকম জঘন্য ভাষা ব্যবহারকারী একটা মেয়ে ছাত্র দলের এইখানে এসে আগে অর্থাৎ ওই সেই হুতম পেশার মতো যে মহারানী কাকে বের করে দিতে হবে বলুন, সে এখানে এসে এবার ছাত্র শিবিরের বিরুদ্ধে লেগেছে যে ছাত্র শিবির নারী হেনস্থাকারী। সেখানে এত কাঁচা, এত অমেধাবী, এত বুদ্ধিহীন এরা 2টা মেয়েকে ডেকে এনেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে বলানোর জন্য। আমি পরপর 2টা ভিডিও, আমি মুখে বলবো না, পরপর 2টা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট আজকের এপিসোডটা কিন্তু একটু বেশি থাকবে, ডকুমেন্টস থাকবে। আগে এই ভিডিওটা দেখুন, সেখানে কি বলছে দেখুন। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। আসসালামু আলাইকুম।
আমরা এই গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে সেটা তীব্র নিন্দা জানাই। ঠিক আছে ভাইরে, কোনো কিছু করতে হলে এটার জন্য যথেষ্ট পরিমাণ প্ল্যান প্রোগ্রাম নিয়ে কাজ করতে হয়, সুপরিকল্পিতভাবে সেই কাজটা করতে হয়। না হলে তো এইভাবে আপনি শিখিয়ে নিয়ে আসছেন তাদেরকে, তো এই শেখানোটা আপনার কি উচিত ছিল না? কমপক্ষে 1 সপ্তাহ ধরে এদেরকে রিহার্সেল দেয়া। আপনি 1 সপ্তাহ ধরে রিহার্সেল না দিয়ে এই মেয়ে দুটোকে কেন আপনি এখানে নিয়ে আসলেন? 1-2 সপ্তাহের প্রস্তুতি ছাড়া কি করে আপনি এরকম দুটো মেয়েকে শিবিরের বিরুদ্ধে আপনি কথা বলতে দিলেন? তারা এসে কি বললো? এটা এখন ছাত্র দলের মান সম্মানটা কোথায় গেল? এরকম কাঁচা বুদ্ধির কাজ, এরকম কাঁচা পরিকল্পনা নিয়ে আপনারা রাজনীতি করবেন কি করে? ছাত্র শিবিরের বিরুদ্ধে রক কাটার যে অভিযোগটা, এইটা দীর্ঘদিন ধরে এই যে বয়ানটা চলে আসছিল, এই বয়ান আর যখন হালে পানি পায় নাই, কারণ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবিরের আশেপাশে থেকেছে, আমরা যারা দেখেছি, একেবারে স্বচোখে যারা দেখেছি, তারা তো মানে ছাত্র শিবির একরকম কাজ করে, আর যখন মিডিয়াতে আরেক রকম জিনিস আসে, তখন তো আমরা তাদের প্রতি যে আমাদের আস্থাটা, সেই আস্থাটা আরো ছাত্র শিবিরের প্রতি দ্বিগুণ বেড়ে যায়, আর মিডিয়ার প্রতি এবং যারা অপপ্রচারটা চালায় তাদের প্রতি আস্থার পারদটা আস্তে আস্তে কমে যায়। তো এরকম ছাত্র শিবিরকে অবশ্য 4টা ধাপ মোকাবেলা করতে হয়। কারণ প্রথমত, তারা যার সাথে গ্যাঞ্জাম বাঁধে সে থাকে প্রথমে তার অপোজিট, তার প্রতিপক্ষ, সে একটা প্রচেষ্টা চালায়। এরপর দ্বিতীয় পর্যায়ে যে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে সেই প্রতিষ্ঠান ছাত্র শিবিরের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে 2টা পক্ষ হয়ে গেল। এরপরে তৃতীয় হচ্ছে মিডিয়া, মিডিয়াও ছাত্র শিবিরের বিপক্ষে চলে যায়, কারণ মেইন স্ট্রিমের মিডিয়ায় ছাত্র শিবিরের কোনো লোকজন নাই, বা সেখানে তারা মিডিয়া ক্রিয়েট করতে পারে নাই, যার কারণে যখনই এ ধরনের ঘটনা ঘটে মিডিয়া একেবারে ছাত্র শিবিরের বিরুদ্ধে হুমড়ি খেয়ে পড়ে। আর চতুর্থ হচ্ছে টক শোতে আরেক দল বুদ্ধিজীবী বসে পড়ে, এখানেও ছাত্র শিবিরের পক্ষে বলার মতো কোনো লোকজন নাই, যার কারণে ছাত্র শিবির একা হয়ে 4 জনের মোকাবেলা করতে হয়। যারা সাধারণ মানুষ তারা তো এগুলো দেখার পরে যখন ওই বাস্তবতার সাথে কথার যখন সামঞ্জস্য বিধান হয় না, তখন তারা এই জিনিস আস্তে আস্তে ডিনাই করতে থাকে। তো ছাত্র শিবিরের এই রক কাটার বিষয়টা আর লোকজন খাচ্ছিল না, বাংলাদেশের জনগণ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এখন নতুন করে এই ফ্রেমিংটা চালু করার চেষ্টা করা হচ্ছে যে ছাত্র শিবির নারী হেনস্থাকারী। আমি এখানে ভালো একটা দিক, যে কমপক্ষে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়নি, ধর্ষণের অভিযোগ, কারণ ছাত্র শিবির যে নারী ধর্ষণ করে না এটি তার নিকটতম শত্রুরাও জানে। এই অভিযোগটা ছাত্র শিবিরের বিপক্ষে কেউ দিতে পারবে না। সুতরাং এখন কি ওই নারী হেনস্থাকারী আর কি, নারী নিপীড়ক, এটাও ঢোপে টিকবে না, 2-1 দিন পরে সবই আউট হয়ে যাবে। তো যাই হোক, এখন আসি এই যে মেয়েটা রিট করেছিল ছাত্র শিবিরের বিরুদ্ধে, এই মেয়েরা দেখেন এত অশিক্ষিত, এত মূর্খ, এদেরকে ওই হারপিক মজুমদার তারপরে বামপন্থী নেতারা যা শিখিয়ে দিয়েছে ও তো তাই বলবে। ও তো লেখাপড়া নাই, ছাত্র শিবির সম্পর্কে ওর কোনো ধারণাই নাই। এই মেয়ে দেখুন সে কি বলেছে ছাত্র শিবির সম্পর্কে, ছাত্র শিবির নাকি বাংলাদেশে জন্ম হয় নাই। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে উৎপন্ন হয়নি, বাংলাদেশে গঠিত হয়নি। ঐতিহাসিকভাবে শিবির কিভাবে আজকের শিবির হয়ে উঠলো, মানে আজকের এই তাদের এই রূপটি আমরা দেখছি, সেটির বিষয়ে আমি কথা বলেছি। মানে তাদের যে এবং ইসলামী ছাত্র শিবির যে আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি, বাংলাদেশে গঠিত হয়নি, সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিলাম। এবং এই কথা শোনার পরে হে প্রভু, হে ভগবান, হে কৃষ্ণ প্রেমানন্দ, এ কিয়া হুয়া, এরকম বলা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় থাকছে না। যাই হোক, সর্বশেষ যেটা মজার ব্যাপার হয়েছে, ছাত্র দল যখন ছাত্র শিবিরের বিরুদ্ধে এরকম সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে বেড়াচ্ছে নারী হেনস্থাকারী হিসেবে, তখন ছাত্র শিবিরের ফরহাদ কি করেছে? ছাত্র শিবিরের ফরহাদ একেবারে মানে ছাত্র দলের এই 5 আগস্টের পরে তারা যে সংঘবদ্ধ ধর্ষণ, তারপরে এককভাবে ধর্ষণ, এরকম 30টা ধর্ষণের মামলা, ধর্ষণের একেবারে ডকুমেন্ট সহ তারা মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়েছে। আমরা তো দেখছি ভাই, প্রতিনিয়ত কোথাও না কোথাও প্রতিদিন ছাত্র দলের, যুব দলের কেউ না কেউ এই ধর্ষণের সাথে জড়িত হচ্ছে এবং ধর্ষণ করছে। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ফরহাদ। তো অত বড় ভিডিও তো আর আমি এখানে দেখানো সম্ভব নয়, আমি ওই ভিডিওটা কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু ওখান থেকে দেখে নিয়েন যে ছাত্র দলের 30টা ধর্ষণের
ফিরিস্তি ফরাদ হাজির করেছে। এরকম আরো অসংখ্য হবে। তো ছাত্র দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ধরনের নোংরা কাজ না করে, কাদা ছুড়াছুরি না করে, ছাত্র শিবিরের বিরুদ্ধে সময় নষ্ট না করে ওই সময়টা শিক্ষার্থীদের পিছনে ব্যয় করুন, ভালো কাজে ব্যয় করুন, তাহলে এদেশের ছাত্র সমাজ আপনাদের গ্রহণ করবে আশা করা যায়।